মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। প্রথমেই তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রার্থনা আমরা সবাই করি যেন ভারতবর্ষের পুণ্যভূমিতে জগন্নাথ দেব সর্বদা বিরাজমান থাকেন। তো চলো আমরা ক্লাসে ফিরে আসি। তো ইতিমধ্যে আমরা ভয়েস চেঞ্জের উপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসগুলো করেছি। আজকের ক্লাসটা হবে আমাদের ভয়েস চেঞ্জ পার্ট 4 এর উপর, যেটা আমাদের ফাইনাল পার্ট হতে চলেছে। সেটা আমরা মিসলেনিয়াস কোয়েশ্চেন্সের উপরই সাজিয়েছি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে কোয়াসিপেসিভ ভয়েস আমরা রেখেছি। তো প্রথম যেদিন ক্লাস হয় আমরা যখন ভয়েস চেঞ্জের ক্লাসিফিকেশন করেছিলাম তখন দেখিয়েছিলাম যে ভয়েস চেঞ্জ 3 প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসিপেসিভ। সেটাই এখন আমরা করব। তো সেটাকেও আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। নাম্বার 1 হচ্ছে ভার্বস উইথ কমপ্লিমেন্ট, নাম্বার 2 হচ্ছে যেটা পরের পৃষ্ঠায় আসবে সেটা হচ্ছে ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে উক্তি বা প্রশংসাসূচক কিছু বলা। তো এই ক্ষেত্রে ভার্ব সম্পর্কে বাড়তি কিছু বলবে এই কমপ্লিমেন্ট, তাই বলা হয়েছে ভার্বস উইথ কমপ্লিমেন্ট। তাহলে প্রথমটা দেখে নিচ্ছি, হানি ইজ সুইট। প্রথমেই একটা জিনিস জেনে রাখবো, কোয়াসিপেসিভের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকে না। এখানে অবজেক্ট নেই, খেয়াল করো। হানি টেস্ট সুইট, হানি সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমরা স্ট্রাকচারটা দেখবো নিচে তখন আবার মিলিয়ে নেবো একবার। তো একটা সলভ করা আছে, দেখো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসেও সেই সাবজেক্ট হয়ে বসে পড়েছে। সাবজেক্ট টেস্ট, প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই অক্সিলারি ভার্ব হিসেবে ইজ। সাবজেক্ট সিঙ্গুলার, অক্সিলারি ভার্বও সিঙ্গুলার। তারপর দেখো অ্যাডজেক্টিভটা সামনে চলে আসলো, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। কখন? when it is tasted, যখন এটা জিভে দিয়ে আমরা তার স্বাদ আস্বাদন করব, তখন সেটা টেস্ট করব। তাহলে কি হলো? হানি ইজ সুইট when it is tasted। তো এই when it is এটাকে আমাদের মনে রাখতে হবে, এটাকে বাড়তি এখানে নিয়ে আসতে হবে। আর প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম তো আমরা অলরেডি জানি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? হানি ইজ সুইট when it is tasted। এবার নাম্বার 2 আমরা সলভ করব, তারপর স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে নেব, তাহলে বিষয়টা আরো পরিষ্কার থাকবে। দ্য স্টোন আছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসও সেই বসবে। দ্য স্টোন ইজ হার্ড। এইবার কি বসাতে হবে? when it is felt। আচ্ছা, এবার একটু মিলিয়ে নিই আমরা স্ট্রাকচারের সাথে। সাবজেক্ট দ্য স্টোন হয়ে গেল, অক্সিলারি ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ হার্ড, তারপর এই দেখো when it is বসেছে, when it is প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বসে গেল। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা মিলিয়ে এটা শিখি তাহলে আমি নিশ্চিত তোমরা কোনোদিন এটা ভুলবে না। নেক্সট এবার দেখো, এটাও কোয়াসিপেসিভ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্ট থাকবে না। খেয়াল করো, দ্য বুক ইজ প্রিন্টিং, কোনো কমপ্লিমেন্ট নেই। কিভাবে প্রিন্ট হচ্ছে? হাতে হচ্ছে, মেশিনে হচ্ছে, না কিভাবে হচ্ছে? না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা হচ্ছে? কিচ্ছু বলা নেই, কোনো কমপ্লিমেন্ট নেই। তাই সিস্টেমটাকে আমরা বলে থাকি ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট। এই ধরনের প্যাসিভ ভয়েস কিভাবে করব? মেইন ফর্মুলা একটাই আছে, দ্য বুক সাবজেক্ট ছিল অ্যাক্টিভে, প্যাসিভেও তাই। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ছিল, ইজি বসে গেল। প্রিন্টিং আছে, আইএনজির পরিবর্তে আমরা কি বসাই? বিং, অলরেডি শিখেছি সেটা। প্রিন্সিপাল ভার্ব রয়েছে প্রিন্ট, তার থার্ড ফর্ম পিভি ভি। এবার এই 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করব, করে স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে নেব। দেখো, দ্য হাউস ছিল সাবজেক্ট, এখানেও দ্য হাউস বসবে। অক্সিলারি ভার্ব ইজ ছিল, ইজ বসলো। আইএনজির পরিবর্তে বিং, বিল্ডের থার্ড ফর্ম বিল্ট। এবার একটু মিলিয়ে নিচ্ছি। এই দেখো সাবজেক্ট, আচ্ছা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ হয়ে গেল, আইএনজির পরিবর্তে বিং বসে গেল, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তাহলে হোপফুলি এটা ক্লিয়ার করতে পেরেছি। যখনই এটা প্র্যাকটিস করবে এই স্ট্রাকচারটা একটু সামনে রেখে নেবে, তাহলে বিষয়টা একদম সহজ সরল হয়ে যাবে। নেক্সট দেখো, রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাজ অবজেক্ট।
সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্সে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই সিস্টেমটা করার আগে একটা জিনিস আমরা মাথায় রেখে দেবো যে রিফ্লেক্সিভ প্রনাউন অথবা সেলফ প্রনাউন এটাও বলে থাকি, এরা কিন্তু কখনোই সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সের শুরুতে বসবে না, মাথায় রাখবে এটা। এখানেও আমরা সেটাই দেখব। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরে ফেললো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেলফ প্রনাউন অবজেক্ট হয়েছে। আচ্ছা, পাস্ট টেন্সে আছে কিল্ড, সিম্পল পাস্টে আছে, তাহলে এটা সলভ কিভাবে হলো দেখো। অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল প্যাসিভেও সে সাবজেক্টই থাকছে এই ক্ষেত্রে। পাস্ট টেন্সে ছিল তাই ওয়াজ, এর সাথে ওয়াজ হয় কেন? সাবজেক্ট সিঙ্গুলার তো অক্সিলারি ভার্বও গেল। কিল্ডের থার্ড ফর্ম কিল্ডই হয়, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, এই ক্ষেত্রে ছিল সেকেন্ড ফর্ম, ঠিক আছে, যেহেতু অ্যাক্টিভ ভয়েস ছিল। তারপর অ্যাজ ইউজুয়াল বাই হিমসেলফ হয়ে গেল। একটা সলভ করি আমরা। কি আছে, প্রথমে হি বসাবো। হার্টস ভার্বের শেষে এস বা এস যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এই ক্ষেত্রে তাই হয়েছে। তাই অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, হার্টের থার্ড ফর্ম হার্ট বাই হিমসেলফ। দুটো ক্ষেত্রেই দেখো, দুটো এক্সাম্পল আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু সেলফ প্রনাউন বা রিফ্লেক্সিভ প্রনাউনটা অবজেক্ট হয়েই থেকে গেল, সে কিন্তু সামনে যেতে পারলো না, এটা মাথায় রাখবে। নেক্সট এবার আমরা দেখব ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে চিনে নেব সেটা আগে বলবো। তো সেটা চিনতে গেলে অনেক কিছু ডিটেলস ডিসকাশনের প্রয়োজন আছে, কিন্তু দেখে চেনার জন্য আমি সবাইকে বলে থাকি যে লিঙ্কারটা ফলো করবে তোমরা। যখন কোনো সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেটা চেনার জন্য তোমাদের লিঙ্কার ফলো করতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার হবে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড, মাথায় রাখবে। হু, হোয়াট, হাউ এগুলো তো আছে, এছাড়া দ্যাট, ইফ, সিন্স, অ্যাজ, বিকজ এগুলো আছে। তো এখানে দ্যাট আছে, যদি কোনো সেন্টেন্সে দ্যাট লিঙ্কার হিসেবে বসে অতি অবশ্যই সেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে বা জটিল বাক্য হবে। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখো এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আই সাবজেক্ট হয়ে গেল, নো প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল, দ্যাট থেকে কাইন্ড পর্যন্ত পুরোটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন চিহ্নিত করতে পেরেছি তো ভয়েস চেঞ্জের কোনো প্রবলেম হবে না, কেননা অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসে। এই ক্ষেত্রে তাই হয়েছে, দেখো দ্যাট গড ইজ কাইন্ড, এটা তো অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো। নো সিম্পল প্রেজেন্টে আছে, তাই আমরা এখানে ইজ দিয়েছি। দ্যাট গড ইজ কাইন্ড ইজ নোন, নো এর থার্ড ফর্ম নোন, নোনের পর কখনোই বাই বসবে না, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। এটা একটা অ্যান্সার হতে পারে। আরেকটা অ্যান্সার আমরা করতে পারি, সেটা কি দেখো, সেটা হচ্ছে আমরা যদি নো আর দ্যাটের মাঝখানে এই যে স্পেসটাতে আমরা ধরে নেই ইট অথবা দিস আছে, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আই সাবজেক্ট ছিল, সাবজেক্টই থেকে গেল, নো ভার্ব ছিল, ভার্ব থেকে গেল, এই ইট বা দিস হয়ে গেল অবজেক্ট। তাহলে আমাদের অ্যান্সারটাও পাল্টে যাবে। ফার্স্ট অ্যান্সারে অবজেক্ট ছিল কোনটা? দ্যাট গড ইজ কাইন্ড। এই ক্ষেত্রে অবজেক্ট কোনটা? এই গ্যাপের মধ্যে ইনভিজিবল হয়ে থাকা ইট অথবা দিস। এখানে কিন্তু একটা ইট বা দিস আছে, সেটা ইনভিজিবল, আমাদের সেটা ধরে নিতে হবে। বুঝতে পারছি তো? আচ্ছা, এবার অ্যান্সারটা দেখো। তাহলে ইট যদি অবজেক্ট হিসেবে ধরে নিই, তাকে সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে চলে আসলাম, ইট, ইটই থাকলো। ইজ প্রেজেন্ট টেন্স যেহেতু ইজ, নো এর থার্ড ফর্ম নোন, তারপর নোনের পর বাই বসে না টু বসে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল এটা। এইবার বাকি রইল কোনটা? দ্যাট গড ইজ কাইন্ড, এটা অলরেডি এখানে বসে গেল, এটার কোনো ফাংশন রইল না এই ক্ষেত্রে। তাহলে এই দুভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। এবার তোমরা কোনটা ব্যবহার করবে সেটা চয়েস সম্পূর্ণ তোমাদের উপর। আচ্ছা, নেক্সট এবার দেখো, এটা পিপল সে দ্যাট ইউনিটি স্ট্রেংথ, এটাও কমপ্লেক্সে আছে। কি দেখে চিনলাম? দ্যাট আছে। তাহলে কোনো সেন্টেন্সে দ্যাট যদি লিঙ্কার হিসেবে থাকে
এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা করব দ্যাট থেকে 10 পর্যন্ত অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে সামনে নিয়ে চলে আসছি। দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, সে আছে তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স এটা, ইজ said by people। তাহলে এটা একটা অ্যান্সার। যখন আমরা দ্যাট থেকে স্ট্রেন পর্যন্ত অংশটাকে অবজেক্ট ধরবো তখন এই 1 নাম্বারটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এইবার আমরা যদি অবজেক্ট এটাকে না ধরে এই যে দেখো এখানে আছে সে আর দ্যাটের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসে আমরা ইট অথবা দিস আছে ধরে নেই। অ্যাকচুয়ালি আছে, ইনভিজিবল আছে বলে আমি বলছি ধরে নেই। তাহলে পিপল সে ইট অথবা দিস আছে, দ্যাট ইউনিটি স্ট্রেংথ। তাহলে পিপল হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে ভার্ব, আর এই ইট বা দিস হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের চেনা হয়ে গেল। এবার অ্যান্সারটা করি, ইট অথবা দিস প্রথমে। ইজ প্রেজেন্ট টেন্স যেহেতু ইজ, said by people, that unity is strength। দেন খুবই সোজা। তাহলে এই দুইভাবে আমরা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্সার করতে পারি। নেক্সট আমরা দেখব এবার প্যাসিভ অফ ইনফিনিটিভ, যেটাকে আমরা ভয়েস অফ ইনফিনিটিভও বলে থাকি। তো এই ক্ষেত্রে দেখো ইনফিনিটিভটা খুঁজে বার করতে হবে যে টু। টোটাল সেন্টেন্সে আমাদের কাজ হবে শুধু এই পোর্শনটা নিয়ে, দেয়ার ইজ নাথিং টু ডু। আর কি বা করার আছে, এগুলোর আর কি বা করার আছে। তাহলে কি হবে, টু বি ডান, টু ডু আছে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম V3, টু থেকে ডান হয়ে গেল। তো ডান লেখার পূর্বে একটা বি বসাতে হবে। এখানেও তাই, প্রথমে দেয়ার ইজ নো টাইম টু। এবার কি লিখবো, শুধু লস্ট লিখে দিলে হবে? এখানে কি আমরা টু ডান লিখেছিলাম শুধু? একদমই না। এখানে টু আর ডানের মাঝখানে একটা বি দিয়েছিলাম। এখানেও তাই, টু বি লস্ট। তো এইভাবে দেখে চিনতে হবে। সবার লাস্টে যদি এই ধরনের ফরমেশন থাকে ইনফিনিটিভের, তাহলে অ্যান্সার হবে এইভাবে। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট এবার দেখো প্যাসিভ ভয়েস উইথ ডিফারেন্ট প্রিপোজিশনস অ্যান্ড পিকুলিয়ারিটিস। কিছু কিছু প্যাসিভ ভয়েসের এক্সাম্পল আছে যেগুলোকে আমরা বাইয়ের সাক্ষাৎ পাবো না, যেমন ইন থাকবে, উইথ থাকবে, এট থাকবে। আচ্ছা, তো সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা কিন্তু মুখস্থ করে রেখে দেব, কারণ এগুলো তো আমাদের সচরাচর নিয়মে যাচ্ছে না। আমরা কি শিখেছি, নর্মাল ভয়েস চেঞ্জ কিভাবে শিখেছি, যে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মের পর আমরা বাই বসাবো। এই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কিন্তু বাই থাকছে না। যেমন দেখো হি অ্যানয়েড মি, তাহলে কি আছে এখানে, আই ওয়াজ অ্যানয়েড, উইথ আছে। নাম্বার 12 দেখো হিজ কন্ডাক্ট শকড মি, শকডের পর কিন্তু বাই হয়নি, অ্যাড হয়েছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এটা দিয়ে দেয় পরীক্ষায়, প্যাসিভ ফর্মটা দিয়ে দেয়, অ্যাক্টিভ ফর্মে যেতে হয়। সোজাই হবে তোমাদের জন্য আশা করছি। লাইট ফিল্ড দ্য রুম, আমরা বলতে পারছি না দ্য রুম ওয়াজ ফিল্ড বাই লাইট, না, আলো দ্বারা না, আলোতে পরিপূর্ণ, মানে এটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ফিল্ড উইথ লাইট। প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে গ্রাস করলো। বিশ্বকাপ ফাইনালের শেষ প্রান্তে যখন 30 বলে 30 রান লাগে, আমরা সবাই আতঙ্কিত যে এইবারও বুঝি বিশ্বকাপটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু যাই হোক, শেষ ভালো যা সব ভালো তার, ভারতবর্ষ বিশ্বকাপ জিতেছে। কিন্তু আতঙ্ক তো হয়েছিল আমাদের তখন। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, আই ওয়াজ সিজড বাই প্যানিক, না, সিজড উইথ প্যানিক, আতঙ্ক আমাকে গ্রাস করেছিল। বাই হচ্ছে না, খেয়াল রাখো সবাই। এখানে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস, এখানেও দেখো সারপ্রাইজের পর অ্যাড হচ্ছে। হিজ, তার আচরণ আমাকে অবাক করে দিল। তাহলে কি হলো অ্যান্সারটা, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এবার তোমরা ভাবতে পারো যে তার আচরণ আমাদের অবাক করে দিল, স্তম্ভিত করে দিল। যদি এরকম বলি ওই ব্যক্তিটি আমাকে স্তম্ভিত করে দিল বা অবাক করে দিল, যদি হিজ বিহেভিয়ার না থেকে হি থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এখানে অ্যাড হতো না, তাহলে কি হতো, এখানে উইথ হয়ে যেত।
হিজ বিহেভিয়ারের জায়গায় যদি হি থাকতো, হি সারপ্রাইজড আস, তাহলে কি হতো? উই ওয়ার সারপ্রাইজড উইথ হিম হয়ে যেত, একটু চেঞ্জ হতো। ব্যক্তি না হয়ে এখানে ব্যক্তির ব্যবহারের কথা বলা হয়েছে, তাই আমরা সারপ্রাইজড অ্যাট দিয়েছি। হার ম্যানার্স প্লিজড মি, আই ওয়াজ প্লিজড উইথ হার ম্যানার্স, এখানেও প্লিজডের পর উইথ হয়েছে। নাম্বার 17 দেখো, দ্য নিউজ শকড হিম, হি ওয়াজ শকড অ্যাট হার নিউজ। ভারতবর্ষ রাশিয়ার সাইবেরিয়া থেকে কয়লা নিয়ে এসেছে, এই নিউজে আমাদের প্রতিবেশী খুব শকড হয়ে গেছে, ইউএসএ শকড হয়ে গেছে, সেই শক আর কি। তো শকড অ্যাট, হি ওয়াজ শকড অ্যাট হার নিউজ। আচ্ছা, হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, তার পারফরমেন্সে শিক্ষক মহাশয় সন্তুষ্ট। যেভাবে রাহুল দ্রাবিড় সন্তুষ্ট হয়েছেন রোহিত শর্মা তথা বিরাট কোহলি, জসপ্রীত বুমরার পারফরমেন্সে, এরকমই ভেবে নাও। তাহলে দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স, বাই হচ্ছে না কিন্তু, এই পিকুলিয়ারিটিসগুলো এই জন্যই রাখা হয়েছে, এই ডিফারেন্ট প্রিপোজিশন ব্যবহার করে এই পিকুলিয়ারিটিসগুলো হয়ে থাকে। আই নো দ্য বয়, আবার কেন এটা দিলাম, কারণ এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়, আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা ভুল করে থাকে, তোমাদের যাতে ভুল না হয় তাই এটা আবার রিপিট করছি। দ্য বয় ইজ নোন টু মি, নোনের পর কিন্তু বাই হয় না, পৃথিবী উল্টে গেলেও নোনের পর বাই হবে না, নোনের পর টু হবে। নাম্বার 20, দ্য নভেলস অফ টলস্টয় ইন্টারেস্ট মি, টলস্টয়ের নভেল বা উপন্যাসগুলো আমাকে আকর্ষণ করে। লিও টলস্টয় রাইটার, কি হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে দেখো, তাই আয়ের পর এম দিয়েছি আমরা। ইন্টারেস্টেড ইন, বাই কিন্তু বলিনি, তার নভেলের দ্বারা, যদি বাংলায় বলি আর কি, আমি তার নভেলের দ্বারা বা তার উপন্যাসের দ্বারা আকর্ষিত হয়েছি না, তার উপন্যাসে আমার আকর্ষণ আছে, তার উপন্যাসের মধ্যে আমি আকর্ষণ খুঁজে পেয়েছি, এই মানেটা এখানে হচ্ছে আর কি। তাই আই এম ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ টলস্টয়। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, আমরা যখন 9, 10, 11, 12 পড়েছি প্রচুর এটা করেছি, মাস্টারমশাইরা আমাদের এটা করিয়ে করিয়ে একদম মুখস্থ করিয়ে দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষাতে এগুলো আসে, এটা ক্লাসের পরীক্ষা হোক আর এই কম্পিটিটিভ এক্সামই হোক, প্রচুর আসে, এবং আমরা প্রচুর এটা ভুল করি, এত মুখস্থ করা সত্ত্বেও আমাদের এটা ভুলই হয়ে যায়। তো তোমাদের ক্ষেত্রে যেন এটা না ঘটে, তাই আবার সেটাকে এখানে দেওয়া হয়েছে, প্রমিস শুড বি কেপ্ট। দেখো বাই ওয়ানটা অমিটেড, মানে বাই ওয়ানটা দিচ্ছি না, অ্যাক্টিভে ছিল তো সাবজেক্ট হয়ে, পেসিভে অবজেক্ট হয়ে আসার কথা ছিল, অ্যাকচুয়ালি আছে কিন্তু সেটা ইনভিজিবল হয়ে আছে, আমরা সেটা চোখে দেখতে পাবো না কিন্তু সেটা অনুভব করতে পারবো। 22ও তাই, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এটা অ্যাক্টিভ ফর্ম কি, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, কিন্তু এখানে তো সামওয়ান নেই, সামওয়ানটা অমিটেড আছে, ইনভিজিবল আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এটা আছে। তো এই ছিল আজকের ক্লাস আমাদের, আমরা এখানে সমাপ্ত করব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়েরিজ থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে বলবে, আর আমাদের এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া হয়েছে। এছাড়াও তোমরা যদি আমাদেরকে ফলো করতে চাও তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম এই চ্যানেলে তোমরা ফলো করতে পারো। তো পরের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আসছি তোমাদের সাথে, আবার দেখা হবে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার। হলো।